মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। নেমে আয় শ্রীকান্ত, আমি ব্যাগটা নিচ্ছি, তুই ওই বিছানাটা নে। চল। গাড়ি বুঝিয়া যাবে না? না, আরে দেখছিস না পথ নেই। আমার সেই মাকেই বঙ্কুবাবু এখন ব্যাংকাটারা কথা কয়, আড়ালে দাঁড়িয়ে গজগজ করে। ভাবি ভাবি এর আর বেশি দিন নয়, মা লক্ষ্মী টললেন বলে। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। রাজলক্ষ্মীর কাশীর বাড়িতে তার সঙ্গে শেষবার দেখা করে কলকাতা ফেরার ট্রেন ধরার জন্য স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল শ্রীকান্ত। কলকাতায় ফিরেই বর্মা যাওয়ার পরিকল্পনা আছে তার। গাড়িতে বসে শ্রীকান্ত যেন অস্থির হয়ে উঠল। তারপর ঘর ঘর ঝরঝর করে গাড়ি চলতে লাগল। গঙ্গামাটির সব স্মৃতি আলোড়িত হয়ে উঠল। সেদিন বিদায়ের সময় যেসব কথা মনে এসেছিল আবার তাই জেগে উঠল। মনে হলো এই যে এক জীবন নাট্যের অত্যন্ত স্থূল এবং সাধু উপসংহার হল, এর খ্যাতির আর অন্ত নেই। ইতিহাসে লিপিবদ্ধ করলে এর অম্লান দীপ্তি কোনো দিন নিভবে না। সশ্রদ্ধ বিস্ময়ে মাথা নত করবার মতো পাঠকেরও কোনো দিন সংসারে অভাব ঘটবে না। কিন্তু আমার নিজের কথা কাউকে বলার নয়। আমি চললাম অন্যত্র। আমারই মতো যে পাঁখে মগ্ন হয়ে আছে, ভালো হবার আর পথ নেই, সেই অভয়ার আশ্রয়। মনে মনে রাজলক্ষ্মীকে উদ্দেশ্য করে বললাম, তোমার পুণ্য জীবন উন্নত থেকে উন্নততর হোক। তোমার মধ্যে দিয়ে ধর্মের মহিমা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক। আমি আর ক্ষোভ করব না। অভয়ার চিঠি পেয়েছি। স্নেহে, প্রেমে, করুণায় অটল অভয়া, নিজের বোনের মতো অভয়া। বিদ্রোহী অভয়া আমাকে সাদরে নিমন্ত্রণ করেছে। বর্মা থেকে আসবার সময় ক্ষুদ্র দ্বার প্রান্তে তার সজল চোখ দুটো মনে পড়ল। মনে পড়ল তার সমস্ত অতীত ও বর্তমান ইতিহাস। চিত্তের সুচিতায়, বুদ্ধির নির্ভয়তায় ও আত্মার স্বাধীনতায় সে যেন আমার সমস্ত দুঃখ এক নিমেষে আবৃত করে উদ্ভাসিত হয়ে উঠল। হঠাৎ গাড়ি থামাতে চমকে দেখলাম স্টেশনে পৌঁছেছি। নেমে দাঁড়াতে আর এক ব্যক্তি কোচ বাক্স থেকে তাড়াতাড়ি নেমে আমার পায়ের কাছে গড় হয়ে প্রণাম করল। কে রে? আরে রতন যে। বাবু, বিদেশে চাকরের যদি অভাব হয় তো আমাকে একটু খবর দেবেন। যতদিন বাঁচব আপনার সেবার ত্রুটি হবে না। গাড়ির লণ্ঠনের আলো তার মুখের ওপর পড়েছিল। বিস্মিত হয়ে বললাম, এ কি, তুই কাঁদছিস কেন বলতো? রতন জবাব দিল না। হাত দিয়ে চোখ মুছে পায়ের কাছে আরেকবার ঢিপ করে নমস্কার করেই দ্রুত বেগে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আশ্চর্য, এই সেই রতন। এতকাল জীবনটা কাটল উপগ্রহের মতো। যাকে কেন্দ্র করে ঘুরি, না পেলাম তার কাছে আসবার অধিকার, না পেলাম দূরে যাবার অনুমতি। অধীন নই, নিজেকে স্বাধীন বলারও জোর নেই। কাশীর ফেরত ট্রেনের মধ্যে বসে বারবার করে এই কথাটাই ভাবছিলাম আমার ভাগ্যেই বা পুনঃ পুনঃ এমন ঘটে কেন? আমরও নিজের বলে কি কোনোদিন কিছুই পাবো না? এমনি করে কি চিরজীবন কাটবে?
এটা বুঝেছি রাজলক্ষ্মী আমার জীবনে আজ মৃত। বিসর্জিত প্রতিমার শেষ চিহ্নটুকু পর্যন্ত নদী তীরে দাঁড়িয়ে সচক্ষে দেখে ফিরেছি। আশা করবার, কল্পনা করবার, নিজেকে ঠকাবার কোথাও কোনো সূত্র আর বাকি রেখে আসিনি। ওদিকটা নিঃশেষ, নিশ্চিহ্ন হয়েছে। কিন্তু এই শেষ যে কতখানি শেষ তা বলবই বা কাকে, আর বলবই বা কেন? কিন্তু এই তো সেদিন কুমার সাহেবের সঙ্গে শিকারে যাওয়া, দৈবাত পিহারির গান শুনতে বসে এমন কিছু একটা ভাগ্যে মিলল যা যেমন আকস্মিক তেমনই অপরিসীম। নিজের গুণে পাইনি, নিজের দোষেও হারাইনি, তবু হারানোটাকেই আজ স্বীকার করতে হলো। ক্ষতিটাই আমার ঘিরে রইল। চলেছি কলকাতায়, বাসনা একদিন আবার বর্মায় পৌঁছব। কিন্তু এ যেন সর্বস্ব খুইয়ে জুয়াড়ির ঘরে ফেরা। ঘরের ছবি অস্পষ্ট, অপ্রকৃত, শুধু পথটাই সত্য। মনে হয় এই পথের চলাটা যেন আর না ফুরোয়। হ্যাঁ, এ কি শ্রীকান্ত যে? কখন যে একটা স্টেশনে গাড়ি থেমেছে সে খেয়ালও করিনি। দেখি আমার দেশের ঠাকুরদা ও রাঙা দিদি ও একটি 17-18 বছরের মেয়ে ঘাড়ে, মাথায় ও কাঁখে একরাশ মোটঘাট নিয়ে প্ল্যাটফর্মে ছোটাছুটি করে হঠাৎ আমার জানলার সামনে এসে থেমেছেন। ঠাকুরদা বললেন, ওহ, কি ভিড়! একটা ছুঁচ গলাবার জায়গা নেই। এই তো 3-3টে মানুষ। তোমার গাড়িটি তো দিব্যি খালি। উঠবো? হ্যাঁ হ্যাঁ, উঠুন বলে দরজা খুলে দিলাম। তারা 3-3টে মানুষ হাঁপাতে হাঁপাতে উঠে যাবতীয় বস্তু নামিয়ে রাখলেন। এ বুঝি বেশি ভাড়ার গাড়ি? আমার দণ্ড লাগবে না তো? না না, আমি গার্ড সাহেবকে বলে দিয়ে আসছি। গার্ডকে বলে যথা কর্তব্য সমাপন করে যখন ফিরে এলাম তখন তারা আরামে নিশ্চিন্ত হয়ে বসেছেন। গাড়ি ছাড়লে রাঙা দিদি আমার দিকে নজর দিলেন, চমকে বললেন, তোর একই ছিঁড়ি হয়েছে শ্রীকান্ত? এ যে মুখ শুকিয়ে একেবারে দড়ি হয়ে গেছে। কোথায় ছিলি এতদিন? ভেলা ছেলে, যা হোক সেই যে গেলি, একটা চিঠিও কি দিতে নেই? বাড়ি শুদ্ধ সবাই ভেবে মরি যে। এসব প্রশ্নের কেউ জবাব প্রত্যাশা করে না, না পেলেও অপরাধ গ্রহণ করে না। ঠাকুরদা জানালেন, আমি সস্ত্রীক গয়াধামে তীর্থ করতে এসেছিলাম। এই যে মেয়েটি, এ হলো আমার বড় শালিকার নাতনি। বাপ 1000 টাকা গুনে দিতে চায়, তবু এতদিনে মনোমতো একটি পাত্র জুটল না। তা আসার সময় এ মেয়ে ছাড়লে না। হাজারক আমারও নাতনিই তো হলো, তাই সঙ্গে করে আনতে হলো। ওরে অপটু, পেঁড়ার হাঁড়িটা খোলতো। গিন্নি, বলি দইয়ের কড়াটা ফেলে আসা হয়নি তো? দাও, শালপাতায় করে গুছিয়ে দাও দেখি, গোটা 2 পেঁড়া, 1 থাবা দই। এমন দই কখনো মুখে দাওনি ভয়া, তা দিব্যি করে বলতে পারি। না না না, ঘটির জলে হাতটাকে ধুয়ে ফেলো পুঁটু, যাকে তাকে তো নয়। এসব মানুষকে কি করে দিতে থুতে হয় শেখো। পুঁটু যথা আদেশ সযত্নে কর্তব্য প্রতিপালন করল। অতএব অসময়ে ট্রেনের মধ্যে অযাচিত পেঁড়া ও দধি জুটল। খেতে বসে ভাবতে লাগলাম, আমার ভাগ্যেই যত অঘটন ঘটে। এইবার পুঁটুর জন্য 1000 টাকা দামের পাত্র না মনোনীত হয়ে উঠি। বর্মায় ভালো চাকরি করি এ খবরটা এরা তো আগের বারেই পেয়েছিলেন। রাঙা দিদি আমাকে অতিশয় স্নেহ করতে লাগলেন এবং আত্মীয় জ্ঞানে পুঁটু ঘণ্টাখানেকের মধ্যেই ঘনিষ্ঠ হয়ে উঠল। কারণ আমি তো আর পর নই। বেশ মেয়েটি, সাধারণ ভদ্র গৃহস্থ ঘরের, ফর্সা না হোক, দেখতে ভালোই। ঠাকুরদা তার গুণের বিবরণ দিয়ে শেষ করতে পারেন না, তেমনই অবস্থা ঘটল। লেখাপড়ার কথায় রাঙা দিদি বললেন, ও এমন গুছিয়ে চিঠি লিখতে পারে যে
তোদের আজকালকার নাটক নোবেল হার মানে। ও বাড়ির নন্দরানীকে এমনই একখানা চিঠি লিখে দিয়েছিল যে 7 দিনের দিন জামাই 15 দিনের ছুটি নিয়ে এসে পড়ল। রাজলক্ষ্মীর উল্লেখ কেউ ইঙ্গিতও করলেন না। সেরকম ব্যাপার যে একটা ঘটেছিল তা কারো মনেই নেই। পরদিন দেশে স্টেশনে গাড়ি থামলে আমাকে নামতেই হলো। তখন বেলা বোধহয় 10টার কাছাকাছি। সময় স্নানাহার না করলে পিত্ত পড়বার আশঙ্কায় দুজনেই ব্যাকুল হয়ে উঠলেন। বাড়িতে এনে আদর যত্নের আর শেষ রইল না। পুঁটুর বর যে আমি, 5-7 দিনে এ সম্বন্ধে গ্রামের মধ্যে আর কোনো সন্দেহ রইল না। এমনকি পুঁটুরও না। ঠাকুরদার ইচ্ছা আগামী বৈশাখেই শুভকর্ম সারা হয়ে যায়। পুঁটুর যে যেখানে আছে এনে ফেলারও একটা কথা উঠল। রাঙাদিদি পুলকিত চিত্তে বললেন, আরে মজা দেখেছো? কে যে কার হাড়িতে চাল দিয়ে রেখেছে আগে থাকতে কারো বলবার জো নেই। আমি প্রথমটা উদাসীন, পরে চিন্তিত, তারপরে ভীত হয়ে উঠলাম। সায় দিয়েছি কি দিইনি ক্রমশ নিজেরই সন্দেহ জন্মাতে লাগলো। ব্যাপার এমনই দাঁড়ালো যে না বলতে সাহস হয় না, পাছে বিশ্রী কিছু একটা ঘটে। পুঁটুর মা এখানেই ছিলেন। একটা রবিবারে হঠাৎ বাপও দেখা দিয়ে গেলেন। আমাকে কেউ যেতেও দেয় না। আমোদ আহ্লাদ ঠাট্টা তামাশাও চলে। পুঁটু যে ঘাড়ে চাপবেই, শুধু দিনক্ষণের অপেক্ষা। উত্তরোত্তর এমনই লক্ষণ চারিদিক দিয়ে সুস্পষ্ট হয়ে উঠল। জালে জড়াচ্ছি, মনে শান্তিও পাই না, জাল কেটে বেরোতেও পারি না। এমনই সময় হঠাৎ একটা সুযোগ ঘটল। ঠাকুরদা জিজ্ঞাসা করলেন, তোমার কোনো কুষ্টি আছে কি? সেটা তো দরকার। সুযোগ পেয়ে আমি জোর করে সমস্ত সংকোচ কাটিয়ে ফেলে বললাম, আপনারা কি পুঁটুর সঙ্গে আমার বিয়ে দেওয়া সত্যি স্থির করেছেন? আমার কথা শুনে ঠাকুরদা কিছুক্ষণ হাঁ করে রইলেন, পরে বললেন, সত্যি? শোনো কথা একবার। কিন্তু আমি তো এখনো স্থির করিনি। করনি? তাহলে করো। মেয়ের বয়স 12-13 বলি আর যাই করি, আসলে ওর বয়স হলো 17-18। এরপরে এই মেয়ের কেমন করে আমরা বিয়ে দেব? কিন্তু কিন্তু সে দোষ তো আমার নয়। বলি দোষটা তবে কার? আমার বোধ হয়। এরপরে মেয়ের মা ও রাঙাদিদি থেকে আরম্ভ করে প্রতিবেশী মেয়েরা পর্যন্ত এসে পড়ল। কান্নাকাটি, অনুযোগ, অভিযোগের আর অন্ত রইল না। পাড়ার পুরুষেরা বলল, এত বড় শয়তান আর দেখা যায় না, ওর রীতিমতো শিক্ষা দেওয়া দরকার। কিন্তু শিক্ষা দেওয়া এক কথা, মেয়ের বিয়ে দেওয়া আর এক কথা। সুতরাং ঠাকুরদা চেপে গেলেন। তারপরে শুরু হলো অনুনয় বিনয়ের পালা। পুঁটুকে আর দেখি না। সে বেচারা লজ্জায় বোধহয় কোথাও মুখ লুকিয়ে আছে। একটা কষ্ট হতে লাগলো। কি দুর্ভাগ্য নিয়েই এরা আমাদের ঘরে জন্মগ্রহণ করে। শুনতে পেলাম ঠিক এই কথাই তার মা বলছে। ও হতভাগী আমাদের সবাইকে খেয়ে তবে যাবে। ওর এমনি কপাল যে ও চাইলে সমুদ্র পর্যন্ত শুকিয়ে যায়, পোড়া শোল মাছ জলে পালায়। এমন ওর হবে না তো হবে কার? কলকাতায় যাবার আগে ঠাকুরদাকে ডেকে বাসার ঠিকানা দিয়ে দিলাম। বললাম, আমার একজনের মত নেওয়া দরকার। তিনি বললেই আমি সম্মত হব। কথাটা শুনে ঠাকুরদা গদগদ কণ্ঠে আমার হাত ধরে বললেন, দেখো ভাই, মেয়েটাকে মেরো না। তাকে একটু বুঝিয়ে বলো যেন অমত না করেন। আমার বিশ্বাস তিনি অমত করবেন না, বরঞ্চ খুশি হয়েই সম্মতি দেবেন। আশীর্বাদ করি, তোমার মঙ্গল হোক। মানে কবে তোমার বাসায় যাব দাদা? 5-6 দিন পরেই যাবেন। পুঁটুর মা রাঙাদিদি রাস্তা পর্যন্ত এসে চোখের জলের সঙ্গে আমাকে বিদায় দিলেন। মনে মনে বললাম, অদৃষ্ট। কিন্তু এ ভালোই হলো যে এক প্রকার কথা দিয়ে গেলাম। রাজলক্ষ্মী বিয়েতে যে লেশমাত্র আপত্তি করবে না
এ কথা আমি নিঃসংশয় বিশ্বাস করেছিলাম। স্টেশনে পা দেওয়া মাত্র ট্রেন ছেড়ে গেল। পরেরটা আসতে ঘন্টা 2 দেরি। সময় কাটাবার উপায় খুঁজছি। বন্ধু ছুটে গেল। একটি মুসলমান যুবক আমার দিকে মুহূর্ত কয়েক চেয়ে জিজ্ঞাসা করল, শ্রীকান্ত না? হ্যাঁ। আরে, আমায় চিনতে পারলি না? আমি গহর। এই বলে সে সবেগে আমার হাত মুলে দিল, সশব্দে পিঠে চাপড় মারল এবং সজোরে গলা জড়িয়ে ধরে বলল, চল আমাদের বাড়ি যাবি। তা কোথায় যাওয়া হচ্ছিল? কলকাতায়? আর যেতে হবে না, চল। সে আমার পাঠশালার বন্ধু, বয়সে বছর 4 বড়, চিরকাল আধ পাগলা গোছের ছেলে। মনে হলো বয়সের সঙ্গে সেটা বেড়েছে বই কমেনি। তার জবরদস্তি আগেও এড়াবার জো ছিল না, সুতরাং আজ রাতের মতো সে যে আমাকে কিছুতেই ছাড়বে না, এ কথা মনে করে আমার দুশ্চিন্তা শেষ রইল না। বলা বাহুল্য, তার উল্লাস ও আত্মীয়তার সঙ্গে পাল্লা দিয়ে চলবার মতো শক্তি আজ আমার নেই। কিন্তু সে নাছোড়বান্দা। আমার ব্যাগটা সে নিজেই তুলে নিল, কুলি ডেকে বিছানাটা তার মাথায় চাপিয়ে দিল, জোর করে বাইরে টেনে এনে গাড়ি ভাড়া করে আমাকে বলল, ওঠ ওঠ। পরিত্রাণ নেই, তর্ক করা বিফল। বলেছি গহর আমার পাঠশালার বন্ধু। আমাদের গ্রাম থেকে তাদের বাড়ি 1 ক্রোশ দূরে, একই নদীর তীরে। বাল্যকালে তারই কাছে বন্দুক ছুটতে শিখি। তার বাবার একটা সেকেলে গাদা বন্দুক ছিল, সে নিয়ে নদীর ধারে আমবাগানে ঝোপে ঝাড়ে দুজনে পাখি মেরে বেড়াতাম। ছেলেবেলা কতদিন তাদের বাড়িতে রাত কাটিয়েছি। তার মা মুড়ি, গুড়, দুধ, কলা দিয়ে আমার ফলারে জোগাড় করে দিত। তাদের জমি জমা চাষাবাদ অনেক ছিল। গাড়িতে বসে গহর প্রশ্ন করল, এতদিন কোথায় ছিলি শ্রীকান্ত? আমি যেখানে যেখানে ছিলাম একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম। জিজ্ঞাসা করলাম, তুমি এখন কি করো গহর? কিছুই না। তোমার মা ভালো আছেন? মা বাবা দুজনেই মারা গেছেন। বাড়িতে আমি একলা আছি। ও, বিয়ে করনি? সেও মারা গেছে। মনে মনে অনুমান করলাম এই জন্যই যাকে হোক ধরে নিয়ে যেতে তার এত আগ্রহ। কথা খুঁজে না পেয়ে জিজ্ঞাসা করলাম, তোমাদের সেই গাদা বন্দুকটা আছে? তোর মনে আছে দেখছি। সেটা আছে, আর একটা ভালো বন্দুক কিনেছিলাম। তুই শিকারে যেতে চাস তো তোর সঙ্গে যাব, কিন্তু আমি আর পাখি মারি না। বড় দুঃখ লাগে। সে কি গহর, তখন যে এই নিয়ে দিনরাত থাকতে? তা সত্যি, কিন্তু এখন অনেক দিন ছেড়ে দিয়েছি। গহরের আরেকটা পরিচয় আছে, সে কবি। তখনকার দিনে সে মুখে মুখে অনর্গল ছড়া কাটতে পারত। যে কোনো সময় যে কোনো বিষয়ে অনেকটা পাঁচালির ধরনে। ছন্দ, মাত্রা, ধ্বনি ইত্যাদি কাব্যশাস্ত্র বিধি মেনে চলত কিনা সে জ্ঞান আমার তখনও ছিল না, এখনো নেই। কিন্তু মণিপুরের যুদ্ধ, টিকেন্দ্রজিতের বীরত্বের কাহিনী তার মুখে ছড়ায় শুনে আমরা সেকালে বারবার উত্তেজিত হয়ে উঠতাম, এই আমার মনে আছে। জিজ্ঞাসা করলাম, গহর, তোমার যে একদিন কৃত্তিবাসের চেয়ে ভালো রামায়ণ রচনার শখ ছিল, সে সংকল্প আছে না গেছে? গেছে। বিস্ময়ের সঙ্গে কথাটা বলেই গহর মুহূর্তে গম্ভীর হয়ে উঠল। বলল, সে কি যাবার রে? ওই নিয়েই তো বেঁচে আছি। যতদিন জীবন থাকবে ততদিন ওই নিয়েই থাকব। কত লিখেছি। চল না, আজ তোকে সারা রাত শোনাবো, তবু ফুরোবে না। বলো কি গহর? নয়তো কি তোকে মিথ্যা বলছি? প্রদীপ্ত কবি প্রতিভায় তার চোখ মুখ ঝকঝক করতে লাগল। সন্দেহ করিনি, শুধু বিস্ময় প্রকাশ করেছিলাম মাত্র। তবু পাছে কেঁচো খুঁড়তে সাপ বার হয়, আমাকে ধরে বসিয়ে এসে সারা রাত ধরে কাব্যচর্চা করে, এই ভয়ে শঙ্কার সীমা রইল না। প্রসন্ন করতে বললাম, না গহর, তা বলিনি। তোমার অদ্ভুত শক্তি আমরা সবাই স্বীকার করি, তবে ছেলেবেলার কথা মনে আছে কিনা তাই শুধু বলছিলাম আর কি। তা বেশ বেশ, এই একটা বাংলাদেশের কীর্তি হয়ে থাকবে।
কীর্তি! নিজের মুখে আর কি বলবো ভাই, আগে শোন, তারপরে কথা হবে। বুঝলাম কোনো দিক দিয়েই নিস্তার নেই। ক্ষণকাল স্থির থেকে কতকটা যেন নিজের মনেই বললাম, সকাল থেকে শরীরটা এমন বিশ্রী ঠেকছে যে মনে হচ্ছে ঘুমোতে পেলে। কিন্তু গহর আমার কথাটায় কানও দিল না, বরং নিজের উত্তেজনাতেই বলল, পুষ্পক রথে সীতা যেখানে কাঁদতে কাঁদতে গয়না ফেলে দিচ্ছেন, সে জায়গাটা যারা যারা শুনেছে না, তারা আর চোখের জল ধরে রাখতে পারেনি শ্রীকান্ত। চোখের জল যে আমি রাখতে পারবো সে সম্ভাবনা কম। বললাম, কিন্তু আচ্ছা, আমাদের সেই বুড়ো নয়নচাঁদ চক্রবর্তীকে তোর মনে আছে তো? তার জ্বালায় আমি আর পারি না। যখন তখন এসে বলবে, গহর, সেইখানটা একবার পর দেখি শুনি। বলে, বাবা, তুই কখনো মুসলমানের ছেলে নোস, তোর গায়ে আসল ব্রহ্ম রক্ত সচক্ষে দেখতে পাচ্ছি। নয়নচাঁদ নামটা খুব সচরাচর মেলে না, তাই মনে পড়ল। বাড়ি গহরদের গ্রামেই। জিজ্ঞাসা করলাম, সেই চক্রবর্তী বুড়ো তো, যার সঙ্গে তোমার বাবার লাঠালাঠি মামলা মোকদ্দমা চলছিল? হ্যাঁ, কিন্তু বাবার সঙ্গে পারবে কেন? তার জমি, বাগান, পুকুর, মাঠ, বাস্তু সমেত বাবা দেনার দায়ে নিলাম করে নিয়েছিল। আমি কিন্তু তার পুকুর আর ভিটেটা দুটোই ফিরিয়ে দিয়েছি। ভারী গরিব জানিস তো, দিন রাত চোখের জল ফেলত। সে কি আর ভালো শ্রীকান্ত? ভালো তো নয়। আমি আগেই চক্রবর্তীর কাব্যপ্রীতিতে এমনই কিছু একটা আন্দাজ করছিলাম। বললাম, তা এখন চোখের জল ফেলা থেমেছে তো? লোকটা কিন্তু সত্যি ভালো মানুষ। দেনার জ্বালায় একসময় যা করেছিল অমন অনেকেই করে। ওর বাড়ির পাশেই বিঘে দেড়েকের একটা আম বাগান আছে। তার প্রত্যেকটা গাছ চক্রবর্তীর নিজের হাতে পোঁতা। নাতি নাতনি অনেকগুলো। কিনে খাবার পয়সা নেই। তাছাড়া আমার কেই বা আছে, কেই বা খাবে? হ্যাঁ, সে ঠিক, ওটাও ফিরিয়ে দাওগে। দেওয়াই তো উচিত শ্রীকান্ত। চোখের সামনে আম পাকে, ছেলেপুলেগুলোর নিঃশ্বাস পড়ে। আমার ভারী দুঃখ হয় ভাই। আমের সময় আমার বাগানগুলো তো সব ব্যাপারীদের জমা করেই দিই। ও বাগানটা আর বিক্রি করিনি। বলি, চক্রবর্তী মশাই, তোমার নাতিরা যেন পেরে খায়। কি বলিস রে, ভালো কাজ করিনি? নিশ্চয়ই ভালো। মনে মনে বললাম, বৈকুণ্ঠের খাতার জয় হোক। তার কল্যাণে গরিব নয়নচাঁদ যদি যৎকিঞ্চিৎ গুছিয়ে নিতে পারে, হানি কি? তাছাড়া গহর কবি। কবি মানুষের অত বিষয় সম্পত্তি কিসের জন্য, যদি রসগ্রাহী রসিক সুজনদের ভোগেই না লাগে। চৈত্রের প্রায় মাঝামাঝি গাড়ির কপাটটা গহর হঠাৎ শেষ পর্যন্ত ঠেলে দিয়ে বাইরে মাথা বাড়িয়ে বলল, শ্রীকান্ত, দক্ষিণের বাতাসটা টের পাচ্ছিস? পাচ্ছি। বসন্তকে ডাক দিয়ে কবি বলেছেন, আজ দক্ষিণ দুয়ার খোলা। কাঁচা মেঠো রাস্তা, এক ঝাপটা হাওয়া এসে রাস্তার শুকনো ধুলো আর রাস্তায় রাখল না, সমস্ত মাথায় মুখে মাখিয়ে দিয়ে গেল। বিরক্ত হয়ে বললাম, কবি বসন্তকে ডাকেননি, তিনি বলেছেন এ সময় জমের দক্ষিণ দুয়ার খোলা, সুতরাং গাড়ির দরজা বন্ধ না করলে হয়তো সেই এসে হাজির হবে। কি একবার দেখবি চল, দুটো বাতাবি লেবুর গাছে ফুল ফুটেছে। আতক্রোশ থেকে গন্ধ পাওয়া যায়। সামনের জাম গাছটা মাধবী ফুলে ভরে গেছে। তার একটা ডালে মালতীলতা ফুল এখনো ফোটেনি, কিন্তু থোকা থোকা কুঁড়ি। আমাদের চারিদিকেই তো আমের বাগান। এবার মৌলে মৌলে গাছ ছেয়ে গেছে। কাল সকালে দেখিস মৌমাছির মেলা। কত দোয়েল, কত বুলবুলি আর কত কোকিলের গান। এখন জ্যোৎস্না রাত কিনা, তাই রাতেও কোকিলের ডাকাডাকি থামে না। বাইরের ঘরের দক্ষিণের জানালাটা যদি খুলে রাখিস না, তোর দু চোখের পলক আর পড়বে না। এবার কিন্তু সহজে তোকে ছাড়ছি না ভাই, আগে থেকেই বলে রাখছি। আর তাছাড়া খাবারের ভাবনাও তো নেই। চক্রবর্তী মশাই একবার খবর পেলেই হয়, তোকে গুরুর মতো আদর করবে। তার আমন্ত্রণের অকপট আন্তরিকতায় মুগ্ধ হলাম।
কতকাল পরে দেখা, কিন্তু ঠিক সেদিনের সেই গহর, এতটুকু বদলায়নি। তেমনই ছেলে মানুষ, তেমনি বন্ধু সম্মেলনে তার অকৃত্রিম উল্লাসের ঘটা। গহররা মুসলমান ফকির সম্প্রদায়ের লোক। শুনেছি তার পিতামহ বাউল, রামপ্রসাদী ও অন্যান্য গান গেয়ে ভিক্ষা করত। তার একটা পোষা শালিক পাখির অলৌকিক সঙ্গীত পারদর্শিতার কাহিনী তখনকার দিনে এদিকে প্রসিদ্ধ ছিল। গহরের পিতা কিন্তু পৈতৃক বৃত্তি ত্যাগ করে তেজারতি ও পাটের ব্যবসায় অর্থোপার্জন করে ছেলের জন্য সম্পত্তি খরিদ করে রেখে গেছে। অথচ ছেলে পেল না বাপের বিষয়বুদ্ধি, পেয়েছে ঠাকুরদার কাব্য ও সঙ্গীতের অনুরাগ। সুতরাং পিতার বহুশ্রমে অর্জিত জমিজমা চাষাবাদের শেষ পরিণাম যে কি দাঁড়াবে তা শঙ্কা ও সন্দেহের বিষয়। বাড়িটা তাদের দেখেছিলাম ছেলেবেলায়, ভালো মনে নেই। এখন হয়তো তা রূপান্তরিত হয়েছে কবির বাণী সাধনা তপবনে। আর একবার চোখে দেখবার আগ্রহ জন্মালো। তাদের গ্রামের পথ আমাদের পরিচিত, তার দুর্গমতার চেহারাও মনে পড়ে। কিন্তু অল্প কিছুক্ষণেই জানা গেল শৈশবের সেই মনে পড়ার সঙ্গে আজকের চোখে দেখার একেবারে কোনো তুলনাই হয় না। বাদশাহী আমলের রাজবর্ত, অতিশয় সনাতন। ইট পাথরের পরিকল্পনা এদিকের জন্য নয়, সে দুরাশা কেউ করে না। কিন্তু সংস্কারের সম্ভাবনাও লোকের মন থেকে বহুকাল আগে মুছে গিয়েছে। গ্রামের লোকে জানে অনুযোগ অভিযোগ বিফল, তাদের জন্য কোনো দিনই রাজকোষে অর্থ নেই। তারা জানে পুরুষানুক্রমে পথের জন্য শুধু পথকর জোগাতে হয়, কিন্তু সেই পথ যে কোথায় এবং কার জন্য এসব চিন্তা করাও তাদের কাছে বাহুল্য। সেই পথের বহুকাল সঞ্চিত স্তূপীকৃত ধুলোবালির বাধা ঠেলে গাড়ি আমাদের কেবলমাত্র চাবুকের জোরেই অগ্রসর হচ্ছিল। এমনই সময় গহর হঠাৎ উচ্চ কোলাহলে ডাক দিয়ে উঠল, গারোয়ান, আর না আর না, থামো থামো, একদম একদম রোকো। সে এমন করে উঠল যেন এ পাঞ্জাব মেলের ব্যাপার। সমস্ত ভ্যাকুয়াম ব্রেক চোখের নিমেষে কষতে না পারলে সর্বনাশের সম্ভাবনা। গাড়ি থামল। বাঁহাতি পথটা তাদের গ্রামে ঢুকবার। নেমে পড়ে গহর বলল, নেমে আয় শ্রীকান্ত, আমি ব্যাগটা নিচ্ছি, তুই ওই বিছানাটা নে, চল। গাড়ি বুঝিয়া যাবে না? না, আরে দেখছিস না পথ নেই। তা বটে। ডান ও বামে শিয়াকুল ও বেতসকুঞ্জের ঘন সম্মিলিত শাখা প্রশাখায় পল্লীবিথিকা অতিশয় সংকীর্ণ। গাড়ি ঢোকার প্রশ্নই অবৈধ। মানুষও একটু সাবধানে কাত হয়ে না ঢুকলে কাঁটায় জামা কাপড়ের অপঘাত অনিবার্য। অতএব কবির মতে প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য। সে ব্যাগটা কাঁধে করল। আমি বিছানাটা বগলে চেপে গোধূলিবেলায় গাড়ি থেকে নামলাম। কবিগৃহে এসে যখন পৌঁছানো গেল তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। অনুমান করলাম আকাশে বসন্ত রাতে চাঁদও উঠেছে। তিথিটা ছিল বোধহয় পূর্ণিমার কাছাকাছি। অতএব আশা করে রইলাম গভীর নিশীথে চন্দ্রদেব মাথার উপরে এলে এ সম্বন্ধে নিঃসংশয় হওয়া যাবে। গৃহের চারিদিকেই নিবিড় বাঁশবন। খুব সম্ভব তার কোকিল, দোয়েল ও বুলবুলির দল এর মধ্যেই থাকে এবং অহর্নিশ দিয়ে গান গেয়ে কবিকে ব্যাকুল করে দেয়। পরিপক্ক অসংখ্য বেণুপত্ররাশি ঝরে ঝরে উঠোন আঙিনা ঢেকে ফেলেছে। দৃষ্টি মাত্রই ঝরা পাতার গান গাইবার প্রেরণায় সমস্ত মন মুহূর্তে গর্জন করে ওঠে। চাকর এসে বাইরের ঘর খুলে আলো জ্বেলে দিল। গহর তক্তপোষটা দেখিয়ে বলল, তুই এই ঘরেই থাকবি, দেখিস কিরকম হাওয়া। অসম্ভব নয়। দেখলাম দক্ষিণা বাতাসে রাজ্যের শুকনো লতাপাতা জানলা দিয়ে ভেতরে ঢুকে ঘর ভরেছে, তক্তপোষ ভরেছে। মেঝেতে পা ফেলতে গা ছমছম করে। খাটের পায়ার কাছে ইঁদুরে গর্ত খুঁড়ে একরাশ মাটি তুলেছে। তা দেখিয়ে বললাম, গহর, এ ঘরে কি তোমরা ঢোকো না? না, দরকারই হয় না।
আমি ভেতরেই থাকি, কাল সব পরিষ্কার করিয়ে দেব। তা যেন দিলে, কিন্তু গর্তটা সাপ থাকতে পারে তো। না বাবু, আগে দুটো ছিল, আর নেই। এমন দিনে তারা থাকে নে, হাওয়া খেতে বের হয়ে যায়। কি করে জানলে মিয়া? ও মিয়া নয়, ও আমাদের নবীন, বাবার আমলের লোক। গরু বাছুর চাষবাস এইসব দেখে, বাড়ি আগলায়। আমাদের কোথায় কি আছে না আছে ও সব জানে। নবীন হিন্দু বাঙালিও বটে, পৈতৃককালের লোকও বটে। এই পরিবারের গরু বাছুরের চাষবাস থেকে বাড়ি ঘরদরের অনেক কিছু জানাও তার অসম্ভব নয়। তবুও সাপের সম্বন্ধে এর মুখের কথায় নিশ্চিন্ত হতে পারলাম না। এদের বাড়ি শুদ্ধ সবাইকে দক্ষিণা হাওয়ায় পেয়ে বসেছে। ভাবলাম, হাওয়ার লোভে সর্পযুগলের বাইরে আসা আশ্চর্য নয় মানি, কিন্তু ফিরে আসতেই বা কতক্ষণ। আমার মুখ দেখে গহর বুঝল আমি বিশেষ ভরসা পাইনি। বলল, তুই তো থাকবি খাটে, তোর ভয়টা কিসের? হ্যাঁ, তাছাড়া ওনারা আর কোথায় থাকেন না। কপালে লেখা থাকলে রাজা পরীক্ষিত নিস্তার পান না, আমরা তো তুচ্ছ। নবীন, ঘরটা ঝাড় দিয়ে খালের মুখে একটা ইঁট চাপা দিয়ে দিস, ভুলিস না কিন্তু। আচ্ছা শ্রীকান্ত, তুই কি খাবি বল? যা জোটে। এগে বাবু, ওই দুধ মুড়ি আর ভালো আখের গুড় আছে, আজকের মতো জোগাড়। খুব হবে। এ বাড়িতে ও জিনিসের আমার অভ্যেস আছে, আর কিচ্ছু জোগাড়ের দরকার নেই বাবা। তুমি বরঞ্চ আস্ত দেখে একখানা ইট জোগাড় করে আনো তো। গর্তটা একটু মজবুত করে চাপা দাও। দক্ষিণে বাতাসে ভরপুর হয়ে ওরা যখন ঘরে ফিরবেন, তখন যেন হঠাৎ ঢুকে পড়তে না পারেন। নবীন আলো দিয়ে চৌকির তলায় কিছুক্ষণ উঁকি ঝুঁকি মেরে বলল, না বাবু, হবে না। কি হবে না হে? না, হবে না। খালের মুখ কি একটা বাবু, ওই এক পাঁজা ইট চাই যে। ইঁদুরে মেঝেটা একেবারে ঝাঁঝরা করে রেখেছে গ। গহর বিশেষ বিচলিত হল না, শুধু লোক লাগিয়ে কাল নিশ্চয় ঠিক করে ফেলতে হুকুম করে দিল। নবীন হাত পা ধোপা জল দিয়ে ফলারের আয়োজনে ভিতরে চলে গেলে জিজ্ঞাসা করলাম, তুমি কি খাবে গহর? আমি? আমার এক বুড়ো মাসি আছেন, তিনিই রান্না করেন। সে যাক, খাওয়া দাওয়া মিটলে লেখাগুলো তোকে পড়ে শোনাবো। সে আপন কাব্যের অনুধ্যানেই মগ্ন ছিল। অতিথির সুখ সুবিধার কথা হয়তো চিন্তাও করেনি। বলল, বলছি, বিছানাটা পেতে ফেলি, কি বল? রাত্রিরে দুজনে একসঙ্গেই থাকবো, কেমন? এ দেখি আরেক বিপদ। তাড়াতাড়ি বললাম, না ভাই গহর, তুমি তোমার ঘরে শোকে। আজ আমি বড় ক্লান্ত, তোমার বই কাল সকালে শুনব। কাল সকালে? তখন কি সময় হবে? নিশ্চয়ই হবে। গহর চুপ করে একটুখানি চিন্তা করে বলল, কিংবা একটা কাজ করলে হয় না শ্রীকান্ত? আমি পড়ে যাই আর তুই শুয়ে শুয়ে শোন, ঘুমিয়ে পড়লেই আমি উঠে যাব, কি বলিস? এই বেশ মতলব, হ্যাঁ? না ভাই গহর, তাতে তোমার বইয়ের মর্যাদা নষ্ট হবে। কাল আমি সমস্ত মন দিয়ে শুনব। গহর ক্ষুব্ধ মুখে বিদায় নিল, কিন্তু তাকে এভাবে বিদায় করে নিজের মনটাও প্রসন্ন হল না। এই এক পাগল। এর আগে ইশারায় ইঙ্গিতে বুঝেছিলাম তার কাব্যগ্রন্থ সে ছাপিয়ে প্রকাশ করতে চায়। মনে আশা সংসারে একটা নতুন সাড়া পড়বে। সে লেখাপড়া বেশি করেনি, পাঠশালায় ও স্কুলে সামান্য একটু বাংলা ও ইংরেজি শিখেছিল মাত্র। মনও ছিল না, বোধহয় সময়ও পায়নি। কবে কোন শৈশবে সে কবিতা ভালোবেসেছে, হয়তো এই মুগ্ধতা তার শিরার রক্তে প্রবহমান। তারপরে জগতের বাকি সবকিছুই তার চোখে অর্থহীন হয়ে গিয়েছে। নিজের অনেক রচনাই তার মুখস্থ, গাড়িতে বসে গুনগুন করে মাঝে মাঝে আবৃত্তি করছিল। শুনে তখন মনে করতে পারিনি বাগদেবী তার স্বর্ণপদ্মের একটি পাপড়ি খসিয়েও এই অক্ষম ভক্তটিকে কোনো দিন পুরস্কার দিবেন। কিন্তু অক্লান্ত আরাধনার একাগ্র আত্মনিবেদনে এ বেচারার বিরাম নেই, বিশ্রাম নেই।
বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, 12 বছর পরে এই দেখা। এই 12 বছর এ পার্থিব সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে কথার পরে কথা গেঁথে শ্লোকের পাহাড় জমা করেছে, কিন্তু এসব কোন কাজে লাগবে? কাজে লাগেনি জানি। গহর আজ আর নেই। তার তপস্যার অকৃতার্থতা স্মরণ করে মনে আজও দুঃখ পাই। ভাবি, লোকচক্ষুর আড়ালে শোভাহীন গন্ধহীন কত ফুল ফোটে, নিজে নিজেই শুকোয়। বিশ্ববিধানে কোনো সার্থকতা যদি তার থাকে, গহরের সাধনাও হয়তো ব্যর্থ হয়নি। অতি ভোরে ডাকাডাকি করে গহর আমার ঘুম ভাঙিয়ে দিল। তখন হয়তো সবে 7টা বেজেছে, কিংবা তাও বাজেনি। তার ইচ্ছা বসন্ত দিনের বঙ্গের নিভৃত পল্লীর অপরূপ শোভা সৌন্দর্য সচকে দেখে ধন্য হই। তার ভাবটা এমনই যেন আমি বিলেত থেকে এসেছি। তার আগ্রহ খ্যাপার মতো। অনুরোধ এড়াবার জো নেই। অতএব হাত মুখ ধুয়ে প্রস্তুত হতে হলো। প্রাচীরের গায়ে আধমরা একটা জাম গাছের অর্ধেকটায় মাধবী ও অর্ধেকটায় মালতীলতা। কবির নিজস্ব পরিকল্পনা। অত্যন্ত নির্জীব চেহারা, তবুও একটায় গোটা কয়েক ফুল ফুটেছে, অপরটায় সবে কুঁড়ি ধরেছে। তার ইচ্ছা গোটা কয়েক ফুল আমাকে উপহার দেয়, কিন্তু গাছে এত কাঠ পিঁপড়ে যে ছোঁবার জো নেই। সে এই বলে আমাকে সান্ত্বনা দিল যে আর একটু বেলা হলে আঁকশি দিয়ে অনায়াসে পেরে দিতে পারবো। আচ্ছা চলো। নবীন প্রাতক্রিয়ার স্বচ্ছন্দ শনির্বাহের উদ্যোগ পর্বে দম ভরে তামাক টেনে প্রবল বেগে কাশছিল। থুথু ফেলে ঢোক গিলে অনেকটা সামলে নিয়ে হাত নেড়ে নিষেধ করল। বলল, বনে বাদারে মেলায় যাবেন না বলে দিচ্ছে। কেন রে? ওই গোটা 2-3 শিয়াল খেপেছে, গরু মনীষী একসাই কামড়ে বেড়াচ্ছে। আমি সভয় পিছিয়ে দাঁড়ালাম। কোথায় হে নবীন? ওরে বাবা, কোথায়? সে কি দেখে রেখেছি নাকি? আছে কোন ঠাই ঝোপে ঝাড়ে। জান তো, একটু চোখ রেখে চলবেন। তাহলে কাজ নেই ভাই গহর। বারে, মানছি এই সময়টায় শিয়াল কুকুররা একটু খেপেই থাকে, তা বলে কি লোকজন রাস্তায় চলবে না নাকি? বেশ তো, এও দক্ষিণা হওয়ার ব্যাপার। অতএব প্রকৃতির শোভা দেখতে সঙ্গে যেতেই হলো। পথের দুধারে আমবাগান। কাছে আসতেই অগণিত ছোট ছোট পোকা চড়চড় পটপট শব্দে আম্রমুকুল ছেড়ে চোখে, নাকে, মুখে এবং জামার ভিতরে ঢুকে পড়ল। শুকনো পাতায় আমের মধু ঝরে চটচটে আঠার মতো হয়েছে। সেগুলো জুতোর তলায় জড়িয়ে ধরে অপ্রশস্ত পথের অধিকাংশ বেদখল করে বিরাজিত ঘেঁটু গাছের কুঞ্জ মুকুলিত বিকশিত পুষ্পসম্ভারে একান্ত নিবিড়। মনে পড়ে গেল নবীনের সতর্কবাণী। গহরের মতে এই কালটা খ্যাপবার উপযোগী, সুতরাং ঘেঁটু ফুলের শোভা সময় মতো আরেকদিন না হয় উপভোগ করা যাবে। আজ গহর ও আমি, অর্থাৎ নবীনের গুরুমনীষী, একটু দ্রুতপদে স্থান ত্যাগ করলাম। বলেছি, আমাদেরই গ্রামের নদী এদেরও গ্রাম প্রান্তে প্রবাহিত। বর্ষার জলধারা বসন্ত সমাগমে একান্ত শীর্ণ। সেদিনের পানা ও শৈবাল আজ শুকনো তটভূমিতে পড়ে শিশির ও রোদে পচে সমস্ত স্থানটাকে দুর্গন্ধে নরককুণ্ড করে তুলেছে। পরপারে দূরে কয়েকটা শিমুল গাছে অজস্র রাঙা ফুল ফুটে আছে, চোখে পড়ল। কিন্তু তার প্রতি দৃষ্টি আকর্ষণ করাটা কবির কাছেও এখন যেন বাড়াবাড়ি বলে ঠেকল। বলল, চল ঘরে ফিরি। তাই চলো। আমি ভেবেছিলাম তোর হয়তো এসব ভালো লাগবে। লাগবে ভাই, লাগবে। ভালো ভালো কথা দিয়ে এসব তুমি কবিতায় লিখো, পড়ে আমি খুশিই হব। এখানে রোজ দেখা যায়, তাই বোধহয় গাঁয়ের লোক ফিরেও চায় না। দেখে দেখে তাদের অরুচি ধরে গেছে। চোখের রুচি আর কানের রুচি এক নয় ভাই। দুনিয়ার সব ব্যাপারই তাই। চোখে যা সাধারণ ঘটনা, হয়তোবা সামান্য সাধারণ বস্তু, কবির ভাষায় তাই হয়ে যায় নতুন সৃষ্টি। তুমি দেখতে পাও, সেও সত্যি। আমি যে দেখতে পেলাম না, সেও সত্যি। এর জন্য তুমি দুঃখ করো না গহর।
তবুও ফেরবার পথে এসে কত কি যে আমাকে দেখাবার চেষ্টা করল তার সংখ্যা নেই। পথের প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি লতাগুল্ম পর্যন্ত যেন তার চেনা। কি একটা গাছের অনেকখানি ছাল কেউ বোধহয় ওষুধের প্রয়োজনে চেঁচে নিয়ে গিয়েছে, তখনও আঠা ঝরছে। গহর হঠাৎ দেখতে পেয়ে যেন শিউরে উঠল, তার দু চোখ ছলছল করে এলো। অন্তরে সে যে কি বেদনায় বোধ করল তার মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারলাম। চক্রবর্তী যে তার সব হারানো বিষয় ফিরে পাচ্ছিল সে কেবল কৌশল বিস্তার করে নয়, তার কারণ ছিল গহরের নিজেরই স্বভাবের মধ্যে। ব্রাহ্মণের প্রতি অনেকখানি ক্রোধ আমার নিজের থেকেই পড়ে গেল। চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ ঘটল না, কারণ শোনা গেল তার গৃহে গুটি দুই নাতির মায়ের অনুগ্রহ দেখা দিয়েছে। সে যাই হোক, বাড়িতে ফিরে গহর তার পুঁথি এনে হাজির করল। তার পরিমাণ দেখে ভয় পায় না সংসারে এমন কেউ যদি থাকেও তা অত্যন্ত বিরল। বলল, পড়া না হলে কিন্তু ছাড়া পাবে না শ্রীকান্ত। সত্যি করে তোকে মত দিতে হবে। এই আশঙ্কা ছিলই, স্পষ্ট করে রাজি হতে পারি এ সাহস ছিল না। তবুও দিনের পর দিন করে কবির বাড়িতে কাব্য আলোচনায় এ যাত্রায় আমার 7 দিন কাটল। কাব্যের কথা থাক, কিন্তু নিবিড় সাহচর্যে মানুষটির যে পরিচয় পেলাম তা যেমন সুন্দর তেমনই বিস্ময়কর। একদিন গহর বলল, তোর কাজ কি শ্রীকান্ত বর্মায় গিয়ে? আমাদের দুজনেরই তো নিজের বলতে কেউ নেই। আয় না, 2 ভাইয়ে এখানেই একসঙ্গে জীবনটা কাটিয়ে দি। আমি তো তোমার মতন কবি নই ভাই, গাছপালার ভাষাই বুঝি নে, তাদের সঙ্গে কথা কইতেও পারি নে, পারবো কেন এই বনের মধ্যে বাস করতে? 2 দিনেই হাঁপিয়ে উঠব যে। আমি কিন্তু সত্যিই ওদের ভাষা বুঝি, ওরা সত্যিই কথা বলে। তোরা পারিস না বিশ্বাস করতে? বিশ্বাস করা যে শক্ত এটা তুমিও তো বোঝো। আমার এই কথাটা কিন্তু গহর সহজেই স্বীকার করে নিল। বলল, হ্যাঁ, তাও বুঝি। একদিন সকালে তার রামায়ণের অশোক বনের অধ্যায়টা কিছুক্ষণ পড়ার পরে সে হঠাৎ বই মুড়ে আমার মুখের দিকে চেয়ে প্রশ্ন করে বসল, আচ্ছা শ্রীকান্ত, তুই কখনো কাউকে ভালোবেসেছিলি? কাল অনেক রাত জেগে রাজলক্ষ্মীকে হয়তো আমার এই শেষ চিঠি লিখেছিলাম। ঠাকুরদার কথা, পুঁটুর কথা, তার দুর্ভাগ্যের বিবরণ সমস্তই তাতে ছিল। তাদের কথা দিয়েছিলাম একজনের অনুমতি চেয়ে নেব, সে ভিক্ষাও তাতে ছিল। পাঠানো হয়নি। চিঠিটা তখনও আমার পকেটে পড়ে। গহরের প্রশ্নের উত্তরে হেসে বললাম, না। যদি কখনো ভালোবাসিস আর যদি কখনো সেদিন আসে, তাহলে অবশ্যই আমাকে একবার জানাস শ্রীকান্ত। জেনে তোমার কি হবে? কিছুই না, তখন শুধু তোদের মধ্যে গিয়ে দিন কতক কাটিয়ে আসব। আচ্ছা। আর হ্যাঁ, যদি তখন টাকার দরকার পড়ে আমাকে অবশ্যই খবর দিস। বাবা অনেক টাকা রেখে গেছেন, সে আমার কাজে লাগলো না, কিন্তু তোদের হয়তো কাজে লেগে যাবে। তার বলার ধরনটা এমনই যে শুনলেও চোখে জল এসে পড়তে চায়। বললাম, আচ্ছা, তাও জানাবো, কিন্তু আশীর্বাদ করো সে প্রয়োজন যেন না হয়। আবার যাবার দিনে গহর পুনরায় আমার ব্যাগ ঘাড়ে করে প্রস্তুত হল। প্রয়োজন ছিল না। নবীন তো লজ্জায় প্রায় আধমরা হয়ে উঠল, কিন্তু সে কানও দিল না। ট্রেনে তুলে দিয়ে সে মেয়ে মানুষের মতো কেঁদে ফেলল। বলল, আমার মাথার দিব্যি রইল শ্রীকান্ত, চলে যাওয়ার আগে আবার একদিন আসিস। আবেদন উপেক্ষা করতে পারলাম না। কথা দিলাম দেখা করতে আবার আসব। কলকাতায় পৌঁছে কুশল সংবাদ দিবি তো? এ প্রতিশ্রুতিও দিলাম। যেন কত দূরেই না চলেছি। কলকাতার বাসায় গিয়ে যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে। চৌকাঠে পা দিয়েই যার সঙ্গে সাক্ষাৎ ঘটল সে আর কেউ নয়, স্বয়ং রতন। এ কি রে, তুই যে? হ্যাঁ, আমি কাল থেকে বসে আছি।
একখানা চিঠি আছে। বুঝলাম সেই প্রার্থনার উত্তর। বললাম, চিঠি ডাকে দিলেও তো আসতো। সে ব্যবস্থা তো চাষাভুষো মুটে মজুর গেরস্ত লোকেদের জন্যে। মার চিঠি একটা লোক না খেয়ে না ঘুমিয়ে 500 মাইল ছুটে হাতে করে না আনলে খোয়া যায়। জানেন তো সব। কেন মিছে জিজ্ঞেস করছেন বলুন তো? পরে শুনেছিলাম রতনের এই অভিযোগ মিথ্যে, কারণ সে নিজেই উদ্যোগী হয়ে এ চিঠি হাতে করে এনেছে। এখন মনে হলো গাড়ির ভিড়ে ও আহার আদির অব্যবস্থায় তার মেজাজ বিগড়েছে। হেসে বললাম, আয় ওপরে আয়, চিঠি পরে হবে, চল তোর খাবার জোগাড়টা আগে করে দিগে। রতন পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, চলুন। খানিক বাদে খেয়ে দিয়ে সশব্দ উদ্গারে চমকে দিয়ে রতন দেখা দিল। কি রতন, পেট ভরল? আগে হ্যাঁ, কিন্তু আপনি যাই বলুন বাবু, আমাদের কলকাতায় বাঙালি বামুন ঠাকুর ছাড়া রান্নার কেউ কিচ্ছু জানে না। ওদের ওই সব মেড়ুয়া মহারাজগুলোকে তো জানোয়ার বললেই হয়। দুই প্রদেশের রান্নার ভালো মন্দ অথবা পাচকের শিল্প নৈপুণ্য নিয়ে রতনের সঙ্গে কখনো তর্ক করেছি বলে মনে পড়ল না। কিন্তু রতনকে যতদূর জানি তাতে বুঝলাম প্রচুর ভোজনে সে তুষ্ট হয়েছে। না হলে পশ্চিমা পাচকদের সম্বন্ধে এমন নিরপেক্ষ সুবিচার করতে পারত না। বলল, গাড়ির ধকলটা তো সামান্য নয়, একটু আড়মোড়া ভেঙে গড়িয়ে না নিলে। বেশ তো রতন, ঘরে হোক বারান্দায় হোক একটা বিছানা পেতে নিয়ে শুয়ে পড়ো, কাল সব কথা হবে। কি জানি কেন আমার চিঠির জন্য উৎকণ্ঠা ছিল না। মনে হচ্ছিল সে যা লিখেছে তা তো জানি। রতন ফতুয়ার পকেট থেকে একখানা খাম বার করে হাতে দিল, আগাগোড়া গালা দিয়ে শিলমোহর করা। বলল, বারান্দার ওই দক্ষিণের জানলাটার ধারে বিছানাটা পেতে ফেলি, মশারি খাটাবার তাহলে হাঙ্গামা থাকবে না। কলকাতা ছাড়া এমন সুখী আর কোথাও আছে? যাই। কিন্তু খবর সব ভালো তো রতন? আমার এই প্রশ্নে রতন মুখখানা গম্ভীর করে বলল, তাই তো দেখার। গুরুদেবের কৃপায় বাড়ির বাইরেটা গুলজার, ভেতরে দাস দাসী বঙ্কুবাবু নতুন বৌমা এসে ঘর তোর আলো করেছেন। আর সবার ওপরে স্বয়ং মা আছেন যে বাড়ির গিন্নি। এমন সংসারকে নিন্দে করবে কে? আমি কিন্তু অনেক কালের চাকর, যাতে নাপতে। রতনকে অত সহজে ভোলানো যায় না বাবু, অত সহজে ভোলানো যায় না। তাই তো সেদিন স্টেশনে চোখের জল সামলাতে পারিনি। প্রার্থনা জানিয়েছিলাম বিদেশে চাকরের অভাব হলে রতনকে একটা খবর পাঠাবেন। আমি জানি আপনার সেবা করলেও সেই মায়েরই সেবা করা হবে, ধম্মে পতিত হব না। কিছুই বুঝলাম না, শুধু নীরবে চেয়ে রইলাম। সে বলতে লাগলো, বঙ্কুবাবুরও বয়স হলো, যা হোক একটা বিদ্যে সিদ্ধি শিখে মানুষও হয়েছে। ভাবছেন বোধহয় কিসের জন্যে আর পরবশে থাকা। ধানপত্রের জোরে মেরে তো সব নিয়েছেন, মোটামুটি যে বেশ কিছু মেরেছেন তা মানি, কিন্তু সে কতক্ষণ বাবু? স্পষ্ট এখনো হলো না, কিন্তু একটা আবছায়া চোখের সামনে ভেসে এলো। সে আবার বলতে লাগলো, সচক্ষেই তো দেখেছেন, মাসে অন্তত 2 বার করে আমার চাকরি যায়। অবস্থা মন্দ নয়, রাগ করে চলে গেলেও পারি, কিন্তু যাই না কেন জানেন? পারি নে। এটুকু জানি, যার দয়ায় হয়েছে তার একটা নিঃশ্বাসেই আশ্বিনের মেঘের মতো সমস্ত উবে যাবে, চোখের পাতা ফেলবারও সময় দেবে না। ও তো মায়ের রাগ নয়, ও আমার দেবতার আশীর্বাদ। এখানে আপনাদের একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার যে রতন ছেলেবেলায় কিছুকাল প্রাইমারি স্কুলে বিদ্যালাভ করেছিল। একটু থেমে বলল, মায়ের বারণ তাই কখনো বলি নে। ঘরে যা কিছু ছিল খুড়োরা ঠকিয়ে নিলে, এক ঘর যজমান পর্যন্ত দিলে না।
ছোট দুটো ছেলে মেয়ে আর তাদের মাকে ফেলে পেটের দায়ে একদিন গা ছেড়ে বের হলুম। কিন্তু পূর্বজন্মের তপস্যা ছিল, আমার এই মায়ের ঘরেই চাকরি জুটে গেল। সমস্ত দুঃখই শুনলেন, কিন্তু কিছুই তখন বললেন না। বছরখানেক পরে একদিন নিবেদন জানালাম, মা, ছেলে মেয়ে দুটোকে একবার দেখতে বড় স্বাদ হয়, যদি দিন কয়েকের ছুটি দেন। মা হেসে বললেন, আবার আসবি তো? যাবার দিনে হাতে একটা পুঁটুলি গুঁজে দিয়ে বললেন, রতন, খুড়োদের সঙ্গে ঝগড়াঝাটি করিস নে বাবা, যা তোর গেছে এই দিয়ে ফিরিয়ে নিগে যা। খুলে দেখি 500 টাকা। প্রথমে তো নিজের চোখ দুটোকে বিশ্বাসই করতে পারিনি, ভয় হলো, বুঝিবা জেগে জেগেই স্বপ্ন দেখছি। আমার সেই মাকেই বঙ্কুবাবু এখন ব্যাংকাটারা কথা কয়, আড়ালে দাঁড়িয়ে গজগজ করে। ভাবি ভাবি এর আর বেশি দিন নয়, মা লক্ষ্মী টললেন বলে। আমি এই আশঙ্কা করিনি। নিরুত্তরে শুনতে লাগলাম। মনে হলো রতন কিছুদিন থেকেই ক্রোধে ও ক্ষোভে ফুলছে। বলল, মা যখন দেন 2 হাতে ঢেলে দেন, বঙ্কুকেও দিয়েছেন। তাইও ভেবেছে নেংড়ানো মৌচাকের আর দাম কি, বড় জোর এখন জ্বালানোই চলে। তাই ওরা এত অগ্রাহ্য। মুখ্যটা জানে না যে আজও মায়ের 1খানা গয়না বিক্রি করলেও অমন 5খানা বাড়ি তৈরি করা যায়। আমিও জানতাম না। হেসে বললাম, তাই নাকি? কিন্তু সেসব আছে কোথায়? তাঁরই কাছে আছে। মা অত বোকা নন। একা আপনার পায়েই সমস্ত উজোর করে দিয়ে তিনি ভিখিরি হতে পারেন, কিন্তু কিন্তু আর কারো জন্যে নয়। বঙ্কু জানে না যে আপনি বেঁচে থাকতে মায়ের আশ্রয়ের কোনো অভাব নেই, আর আর এই রতন বেঁচে থাকতে তার চাকরের ভাবনা হবে না। সেদিন কাশি থেকে আপনার অমনি করে চলে আসা যে মার বুকে কিসেল বিঁধিয়েছে, বঙ্কুবাবু তার খবর রাখবে কি করে? আর আর গুরু ঠাকুরই বা তার সন্ধান পাবে কোথায়? কিন্তু আমাকে যে তিনি নিজেই বিদায় করেছেন, এ খবর তো তুমি জানো রতন। রতন জিভ কেটে লজ্জায় মরে গেল। এতটা বিনয় কখনো তার আগে দেখিনি। বলল, ছি ছি, আমরা চাকর বাকর বাবু, এসব কথা আমাদের কানেও শুনতে নেই। ও সব মিথ্যে মিথ্যে। রতন আড়মোড়া ভেঙে একটু গড়িয়ে নিতে প্রস্থান করল। বোধহয় কাল 8টার আগে আর তার দেহটা ধাতে আসবে না। তবে রতনের কথা থেকে দুটো বড় খবর পাওয়া গেল। একটা এই যে বঙ্কু বড় হয়েছে। পাটনায় যখন তাকে প্রথম দেখি তখন বয়স তার 16-17, এখন 21 বছরের যুবক। উপরন্তু এই 5-6 বছরের ব্যবধানে সে লেখাপড়া শিখে মানুষ হয়ে উঠেছে। সুতরাং শৈশবেরই সকৃতজ্ঞ স্নেহ যদি আজ যৌবনের আত্মসম্মানবোধে সামঞ্জস্য রাখতে না পারে, বিস্ময়ের কি আছে? দ্বিতীয় সংবাদ, না বঙ্কু না গুরুদেব, রাজলক্ষ্মীর গভীরতম বেদনার কোনো সন্ধান আজও তাঁদের জানা নেই। মনের মধ্যে এই কথা দুটোই বহুক্ষণ ধরে নড়ে বেড়াতে লাগল। রতনের মুখে রাজলক্ষ্মীর বর্তমান পরিস্থিতি জেনে কি করবে শ্রীকান্ত? রাজলক্ষ্মী বা চিঠিতে কি লিখেছে? পুটুর সঙ্গে শ্রীকান্তর বিয়ের অনুমতি কি দেবে রাজলক্ষ্মী? নাকি চিরবাউন্ডুলে শ্রীকান্ত আবার ভেসে যাবে অভয়ার দিকে? চাকরি নিয়ে চলে যাবে বর্মায়? নাকি সত্যিই সে কথা রাখতে আবারও একবার ফিরে যাবে বাল্যবন্ধু ব্যর্থ কবি গহরের কাছে? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 22। উপস্থাপনায়
শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, রাজলক্ষ্মী অমৃতা রয়, রতন সুদীপ্ত ঘোষ, ঠাকুরদা সমীর চরিত, রাঙা দিদি শর্মিষ্ঠা চক্রবর্তী, গহর শুভায়ন রয়, নবীন রূপন দাশগুপ্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।